আচ্ছা, কিছুজন জয়েন হলে তারপরে বলছি। প্রায় প্রতিদিনই বিস্তারিতভাবে নানান বিষয়গুলো বলেছি, কিন্তু আজকে যেহেতু একটু স্বস্তির দিন, আমাদের দাবি এবং আমাদের যুক্তি যেটা কোর্ট জানাচ্ছে, আজকে আমাদের মতের সাথে কোর্টের মত মিলে যাচ্ছে। সেই জন্য আজকের একটু আলাদাভাবে সবাইকে বিষয়গুলো অবগত করানোর জন্য এলাম। কিছুজন জয়েন হোক, তারপরে বিস্তারিত বলছি। আর মজার বিষয় হচ্ছে, আমাদের সাধারণ ছেলেমেয়েরা এখন মানে বেশ কিছু গ্রুপ হয়ে গেছে এখন নানা মতানৈক্যে। এ বলছে এই আমরা, ও বলছে আমরা, আবার আগের টেট পাসটা বলছে আমরা, এরকম একটা বিষয় দেখছি। তো এখানে এগুলো সবই আত্মপ্রচার বলে, সেগুলো বিস্তারিত বুঝতে পারবেন যারা বিভিন্ন মামলাগুলোর শুরু থেকে বিষয় জানেন, তারা একমাত্র আসল বাস্তবটা বুঝতে পারবেন। অনেকে অনেক কিছু বলছে, মানে হাসিও পাচ্ছে, মজাও লাগছে দেখছি। সাধারণ ছেলেমেয়েরা করছে, মানে অ্যাডমিনদের কথা বলছি না। তো আজকে যেহেতু কিছুটা স্বস্তির দিন, আজকে মানে আলাদা কিছু হয়নি, সেটা আপনারা বুঝতে পারবেন। আজকের জাস্ট কোর্ট আমাদের যেটা বক্তব্য সেটা কোর্ট আজকে বলেছে। কোর্ট নিজে থেকে কোনো কিছু বের করে আনেনি। স্লো কানেকশন দেখাচ্ছে, মাঝে মাঝে কথা কেটে যেতে পারে। হ্যাঁ, ইন সার্ভিস আর এনআরএস নিয়ে যে কমেন্ট করছেন, আমরা পদক্ষেপ নিয়েছি অলরেডি, এর আগেও লাইভে বলেছি, সময় মতো হবে। দেখুন, আজকের যে বিএড নিয়ে যে বক্তব্য, এটা প্রত্যেকেই জানো যে বিভিন্ন হাইকোর্টে যখন মামলা শুরু হয়েছিল, যে 2018 সালে যখন বিএডকে অ্যালাউ করা হলো প্রাথমিকে, তখন বিভিন্ন রাজ্যে হাইকোর্টে মামলা হয়, আমাদের রাজ্যেও হয়েছিল। কিন্তু আমাদের রাজ্যে যারা মামলা করেছিল তারা সেই সময় জিততে পারেনি, বিচারপতিরা এন্টারটেন করেননি। অমৃতা সিনহার বেঞ্চেও মামলা ছিল, তো তখন রায় পাওয়া যায়নি। প্রথম প্রত্যেকে জানো যে রাজস্থান হাইকোর্টের, রাজস্থানের যে ছেলেমেয়েরা রয়েছে ডিএলএডের, তারা জয়লাভ করেছিল প্রথম। তারা ডিভিশন বেঞ্চে জয়লাভ করলো 2021 সাল যত সম্ভব, তারা প্রথম জয়লাভ করলো। এবং সেখান থেকে কিন্তু লড়াইটা শুরু হলো, কারণ এটা নোটিফিকেশনটা প্যান ইন্ডিয়া, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন, সমস্ত দেশের প্রভাব রয়েছে। তখন বিএডরা ওই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেল, এবং বিভিন্ন রাজ্য থেকে তখন সুপ্রিম কোর্টে মামলাটা শুনানি শুরু হলো আস্তে আস্তে। সেখানে যারা লড়াই করেছিল, আজকে যারা নানান কথা বলছে, তারা কিন্তু তখন হয়তো জানতেও না, অনেকে অবগতও নয়। রাজস্থানের ছেলেমেয়েরা লড়াইটা করেছিল। যারা জানেন না, প্রকৃত ক্রেডিট যাদের দেওয়ার তাদেরকে দেবেন। রাজস্থানের ছেলেমেয়েরা লড়াই করেছিল, সাথে আশেপাশের বিভিন্ন রাজ্যেরও কিছুজনকে অ্যাড করেছিল, তারা সহযোগিতা চেয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছিলাম, এবং আমার যে ট্রেনিং কলেজ আছে, আমি সেই ট্রেনিং কলেজের গ্রুপেও, হোয়াটসঅ্যাপ গ্রুপেও তাদের কিউআর শেয়ার করে তখন বলেছিলাম যে এখানে ফান্ডিংটা দাও, কপিল সিব্বলকে দাঁড় করাতে হবে। তখন কিন্তু প্রকৃত লড়াইটা হয়েছিল। আমাদের রাজ্য থেকেও গিয়েছিল স্পেশাল পিটিশন হিসেবে, কিন্তু মূল বক্তব্য কপিল সিব্বলই রেখেছেন। তারা কিন্তু জয়টা ছিনিয়ে এনেছিলেন। তাই যারা এই বিএড নিয়ে প্যানিক করছেন, বা যারা কিছু বোঝে না আর কি, নতুন ছেলেমেয়ে অনেক কিছু আইনের বিষয়গুলো জানে না, তো প্রকৃত রায়টা কিন্তু যেটা হয়েছিল আগস্ট মাসে 11 তারিখে 2023 সাল, সেখানেই যা হবার হয়ে গেছিল বিএডদের ভবিষ্যৎ।
সেদিন আমরা প্রথম মিছিল ডাক দিয়েছিলাম, যত সম্ভব প্রথম মিছিল আমাদের ছিল 11ই আগস্ট। সেই দিন আমাদের মিছিলে অনেক বিএড দিয়ে 22 স্টেট উত্তীর্ণ সহযোদ্ধারাও এসেছিলেন, তারা আমাদের সাথে ছিলেন, তখন একসাথে গ্রুপ ছিল। কিন্তু তারা আসার পর দেখলো রায়টা তাদের বিরুদ্ধে গেছে। পরবর্তীকালে বিএড দিয়ে যারা আমাদের সহযোগিতা করেছিল বিভিন্ন কেসে, তখন একটা মাত্র কেস ছিল, পঞ্চম শ্রেণীর কেসটা, তাদেরকে আমরা আবার টাকা ফেরত দিয়ে দিয়েছিলাম সবাইকে, এবং সেই তালিকাগুলো প্রকাশ করা হয়েছিল যে এরা বাদ পড়ে গেল, তাই এদের সহযোগিতাটা ফেরত দিয়ে দিই। তো বিএড নিয়ে যে লড়াইটা করেছিল বাইরের রাজ্যের ছেলেরা, তাদেরকে আগে ধন্যবাদ জানান। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, সেই রাজস্থানের ছেলেমেয়েরা মূল ছিল, বাকি বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরাও যোগদান করেছিল সেখানে। এরপরে কি সমস্যা হলো, যে বিএডের জাজমেন্টটাকে অনেক জায়গায় আবার ভুলভাবে ব্যাখ্যা হচ্ছিল। কেউ বলছে জাজমেন্টটা প্রসপেক্টিভ, কেউ বলছে রেট্রোস্পেক্টিভ। প্রসপেক্টিভ মানে কি, জাজমেন্টটা যেদিন হয়েছে সেদিন থেকে লাগু হবে, আর রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে যবে বিএড কে আনা হয়েছিল 2018 সাল থেকে, সেইটা 2018 সাল থেকেই বাদ, মানে তার আর কোনো প্রভাব থাকবে না। তাহলে যারা যারা এটার জন্য বিভিন্ন সুবিধা পেয়েছে সব তাদের বাদ হয়ে যাওয়ার কথা। এইটা নিয়ে তারপরে বিতর্ক শুরু হয়, এবং আমাদের হাইকোর্টের একটা মামলা নিয়ে অনেকে কথা বলছে। হাইকোর্টে একটা 17 টেটপাসের একটা মামলা করেছিল আমাদের 22 স্টেটের, এবং তারা একটা সৎ উদ্দেশ্য নিয়েই করেছিল। কিন্তু সেই মামলার রায়টা কিন্তু কি হয়েছে বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলার উপর নির্ভর করবে, মানে সবটা সুপ্রিম কোর্টের উপর। হাইকোর্টের কিন্তু এখানে কোনো আলাদা কোনো স্পেশাল রায় না বা পাওয়ার নেই এখানে, বা ওই আদেশ আলাদাভাবে কোনো লাভ দিচ্ছে না আপনাকে। যা হওয়ার ওই সুপ্রিম কোর্টের রায়ের উপর হবে বলে ছেড়ে দিয়েছিল, এবং পর্ষদ একটা নোটিশ করে দিয়েছিল পরে যে এদের 22 স্টেটে যারা বসছে বিএড দিয়ে, এরা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে। তাহলে আপনাকে আগে সুপ্রিম কোর্টের লড়াইটা দিতে হবে, তাই না? হাইকোর্টের ওটা কিন্তু কোনো সেরকম আদেশ হলো না যে আপনার সত্যি সত্যি আপনি জিতে গেলেন, এরকম কিন্তু বিষয় নয়। ওখানে জাস্ট বলে দিয়েছিল সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে। এরপরে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজ্য থেকে মামলা যায়, যে রায়টা আমরা, অনেকে চাচ্ছে প্রসপেক্টিভ হোক, অনেকে চাচ্ছে রেট্রোস্পেক্টিভ হোক, নানান রাজ্য থেকে মামলা যায়। আজকের বিচারপতি আমাদের আজকে যে রায়টা হলো সেখানে শুধু মধ্যপ্রদেশের কথা বলেছে, কিন্তু শুধু মধ্যপ্রদেশ নয়, একাধিক রাজ্য সেখানে গিয়েছিল। একাধিক রাজ্য গিয়ে মামলা সেখানে ফাইল করেছিল, কারণ সেখানে একটা কনফিউশন ছিল। প্রথমত বিএডের যে মূল রায়টা হয়েছে আগস্ট মাসে, সেখানে দুটো প্যারায় দেখবেন লেখা আছে, যেটা নিয়ে আমাদের বিপক্ষের ওরাও বক্তব্য জানাচ্ছিল যে রায়টা ওদের ফেভারে। 80 নম্বর আর 81 নম্বর যত সম্ভব ওরা বলছিল প্যারা। সেখানে কি বলা ছিল, যে রাজস্থান হাইকোর্ট যতদিন না বাদ দিচ্ছে বিষয়টাকে, ততক্ষণ রাজস্থান সরকারও বিএডদের না ডেকে ভুল করেছে। মানে কোনো কোর্ট যতক্ষণ না ওই নোটিফিকেশনটাকে অসাংবিধানিক বলছে, ততক্ষণ ওটা ভ্যালিড। ওরা সেটা সুপ্রিম কোর্টের রায়ে লেখা আছে, ঠিক আছে? মানে রাজস্থান সরকার কি করেছিল, রাজস্থান সরকার বিএডদের ডাকেইনি। যখন টেট হয়েছিল তখন বিএডদের অ্যালাউই করেনি, তখন ওই বিএডরা এনসিটির নিয়ম মতো ছিল অ্যালাউ, কিন্তু ওরা করেনি। তো সেই সিদ্ধান্তটাকে ভুল বলেছে সুপ্রিম কোর্ট, বলেছে যতক্ষণ না এই নোটিফিকেশনটা বাদ হচ্ছে কোনো কোর্ট দ্বারা, ততক্ষণ তোমাকে মানতেই হবে এই নোটিফিকেশন। এবং ওরা ওটাকে কাজে লাগাচ্ছে, যে আমরাও তো তাহলে বিএডের জাজমেন্ট হয়েছে আগস্ট মাসে 11 তারিখ 2023 সাল, তাহলে তার আগে আমরা যারা পাশ করেছি বা সুবিধা পেয়েছি, তাহলে আমাদের তো বাদ দেওয়ার কথা নয়, রায়টা প্রসপেক্টিভ হবে। ওরা এই যুক্তিটা কিন্তু বারবার বলেছে, এই কদিনের শুনানিতে দেখবেন ইউটিউবে, সেখানেও ওরা বলেছে। এমনকি মণিপুর হাইকোর্টের জাজমেন্টটাকেও, এই হাইকোর্টে যেতে সম্ভব,
হাইকোর্ট না পরে সুপ্রিম কোর্টে এসেছিল, হ্যাঁ, সেই জাজমেন্টটাকে ওরা কোর্ট করে বারবার দাবি জানিয়েছে যে এটা প্রসপেক্টিভ হবে। তখন এপ্রিল মাসের 3 তারিখ আর এপ্রিল মাসের 8 তারিখ এই দুদিন টানা শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। বিভিন্ন রাজ্য থেকে সবাই গিয়েছিল। মনে পড়ে আমরা আপনারা যখন সবাই উদ্গ্রীব হয়ে গেছেন যে দাদা এখানে লড়াইটা দিতে হবে, এখানে যান, আমরা সাথে আছি, আমরা সহযোগিতা করব, আপনারা সহযোগিতা করেছেন বলে তখন রাতারাতি বেরিয়ে গেছিলাম, কোনো রিজার্ভেশন টিকিট না। প্ল্যাটফর্মে গিয়ে একটা প্লাস্টিক কিনে একটা টিকিট কেটে, মানে সাথে সাথে টিকিট কেটে বেরিয়ে পড়েছিলাম। আপনারা দেখেছেন, ট্রেনে করে ওরম সংরক্ষিত সিটেও যাইনি, প্লাস্টিক পেতে গেটের সামনে বসে চলে গেলাম দিল্লি। 3 তারিখ শুনানি ছিল। তারপরে আবার সেদিন মিটলো না, আবার বলেছিল 8 তারিখ, সেখানে থেকে আবার 8 তারিখ শুনানি করাতে হয়েছিল। আমাদের হয়ে গিয়েছিল আমাদের হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেটরা। সেখানে আমরা যারা চাচ্ছিলাম যে রায়টা রেট্রোস্পেক্টিভ হোক, রেট্রোস্পেক্টিভ মানে কি 2018 সাল থেকেই ওটা বাদ, সেটাকে ভিত্তি করে যে যা সুবিধা পেয়েছে সব বাদ। আমরা সেই দাবিতে আমাদের পক্ষের উকিলরা ছিল, সবাই মিলে আলোচনা করে কিছু কিছু উকিল সেখানে বক্তব্য রেখেছে। সবার বক্তব্য তো শোনে না, কিছুজন মানে বেশি বক্তব্য রাখে, আর কিছু বাদ গেলে বাকিরা অল্প অল্প করে বলে। তো সবাই আলোচনা করে বক্তব্য রেখেছে। আমাদের পর্ষদের আইনজীবীরাও ছিল তখন সেই মামলায়, দেখবেন অর্ডার কপিতে সবার নাম লেখা আছে। তবু সুপ্রিম কোর্ট পুরোটা রেট্রোস্পেক্টিভ করেনি। সুপ্রিম কোর্ট তার যে ক্ষমতা রয়েছে, যেটা হাইকোর্টের নেই, 142 ইউজ করে সুপ্রিম কোর্ট কি করেছিল, যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদেরকে সেভ করেছিল, তাদের সুরক্ষিত করেছিল। যে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, মানে কোনো শর্ত ছাড়া, আবার মানে অনেক রাজ্যে কি হয়েছে, কোনো কোনো রাজ্যে সাবজেক্ট টু আউটকাম শর্ত করে দিয়েছিল, শর্ত ছাড়া যারা জয়েন করে ফেলেছে তাদেরকে ছাড় দিয়েছে। বাকি যারা সিলেক্ট হয়েছে, ধরুন মেধা তালিকায় নাম আছে, মেরিট লিস্ট সবে প্রকাশ পেয়েছে কিন্তু জয়েন করেনি, একটু ধরুন 1 মিনিট, একটু আসতে। সুপ্রিম কোর্ট শুধু যারা জয়েন করে গেছিল তাদেরকে সেভ করেছে। সুপ্রিম কোর্ট বলেছে বাকিদের ক্ষেত্রে হবে না, শুধু প্রসপেক্টিভ হবে। মানে জাজমেন্ট যেদিন দিল 11 তারিখ আগস্ট মাসের 2023, সেদিন থেকে লাগু হবে শুধু কাদের জন্য, যারা অলরেডি চাকরি পেয়ে গেছে কোনো শর্ত ছাড়া, তাদের জন্য অনলি লিখে দিয়েছিল। এমনকি এটাও বলে দিয়েছিল যে তুমি যদি কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করো বা সেখানে সিলেক্টও হও, তাও তোমার ক্ষেত্রে এই ছাড়টা হবে না। সেই দিনই কিন্তু আসল বিএডদের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছিল। মানে এরা ছাড়া, যারা চাকরিতে জয়েন করলো তারা ছাড়া বাকি যত কিছু আছে সব 2018 সাল থেকেই বাদ। 2018 সাল থেকে যে সুবিধা তারা পেয়েছে সব বাদ। সেই হিসাবে আমাদের 22 স্টেটে যারা বসেছিল তারাও বাদ। তাই আমি বারবার একটা কথা বলতাম, যারা আমাকে জিজ্ঞাসা করতো, অনেকেই এটা নিয়ে ভয়ে চিন্তা ছিল যে এদের কেন বাদ করছে না, বারবার প্যানিক করতো যে দাদা বিএডদের কেন বাদ করছে না। আমি বারবার এটাই বলতাম তাদের ইনবক্সে যে ওরা এমনিতেই বাদ হয়ে আছে, ওটা সময় হবে, চাপ নিও না। এই কথাটা বারবার বলতাম, এমনি বলতাম না, কারণ ওই এপ্রিল মাসের 8 তারিখে এদের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে শুধুমাত্র প্রসপেক্টিভ হবে যারা চাকরি পেয়েছে তাদের জন্য, বাকি সবার ক্ষেত্রে এটা সেই মতো রেট্রোস্পেক্টিভ হচ্ছে, অর্থাৎ 2018 সাল থেকে যারা যা সুবিধা পেয়েছে সব বাদ। সেটাই হচ্ছে মূল। এরপরে পর্ষদে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা, পরে এই রায় নিয়ে হয়নি। পর্ষদ একটা দ্বিধাগ্রস্ত ছিল ওই 11 আগস্টের জাজমেন্ট নিয়ে। তারপরে পর্ষদে এগুলো তুলে ধরা হলো যে দেখুন এই এপ্রিল মাসের এটা ক্লারিফিকেশন দিয়ে দিয়েছিল, সব বাদ যাবে। পর্ষদ তখন তাদের মতামত আমাদের জানালো।
আমরা সেজন্য বারবার বলেছিলাম আপনারা প্যানিক করবেন না। কেন প্যানিক করতে বারণ করেছিলাম? কারণ বিএডরা সংঘবদ্ধ হয়ে যাবে, এবং তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে গেছে। তারা কতগুলো মামলা করেছে জানেন? জানেন না অনেকে। 2024 সাল 2টো মামলা করেছিল তাদের সার্টিফিকেট বাঁচানোর জন্য। 2025 সালে শুরুর দিকে 2টো মামলা করেছিল সার্টিফিকেট বাঁচানোর জন্য। নিয়োগ নোটিফিকেশন আসার পরে 5টা মামলা করেছে সার্টিফিকেট বাঁচানোর জন্য। প্রথম যে মামলাটা হয়েছিল 2024 সালে, সেখানে পর্ষদ একটা সাবমিশন দিয়েছিল, যেটা আমরা টের পেয়েছিলাম। পর্ষদ বলেছিল আমরা হয়তো এদের কনসিডার করলেও করতে পারি। আজকে দেখবেন শুনানিগুলোতে, আজকের বা আগের, সেগুলো বলা হয়েছে। সেই মামলায় তখন আমরা পার্টি হয়েছিলাম যে পর্ষদ যদি বাই চান্স কোনো ভুলভাল সিদ্ধান্ত নেয়, তাই বিএডরা যারা পাশ করেছিল 22 স্টেটে, তারা যে প্রথম মামলাটা করেছিল 2024 সালে সার্টিফিকেট বাঁচানোর জন্য, সেই মামলায় আমরা কিন্তু ঢুকে আছি, পার্টি হয়ে আছি। তারপরে এই নিয়োগের নোটিফিকেশন আসার পরে যে মামলাগুলো হলো, 5খানা মামলা হয়েছে। 5খানা মামলা হয়েছে, তার মধ্যে 2টো মামলার আজকের আপনারা দেখছেন। কিন্তু ওই 5টা মামলার মধ্যে যে মামলাটা প্রথম হয়েছিল, সেই মামলাটা একটু অন্য বিষয় ছিল। ওটা বিএড নিয়ে ছিল না। ওদের উদ্দেশ্য ছিল মূল 23-25-এর রেজাল্ট বের করা। সেই 20-22 যেরকম সুপ্রিম কোর্টে ওরা জিতে গেল, তাই ওইগুলোকে হাতিয়ার করে ওরা চেয়েছিল 23-25-কে কোনোভাবে রেজাল্টটা বার করে দিয়ে ওরা নিয়োগে ঢুকবে। এবং সেখানে কারা ছিল? 23 স্টেট পাস বলেছিল, তাদের গ্রাউন্ড আলাদা ছিল। আমরা সেখানে বলতে পারতাম না যে দেখো এরা বিএড দিয়ে পাস করেছে, এরা এমনিতেই বাদ। পর্ষদও বলতে পারতো না। তখন পর্ষদে গেলাম, সেক্রেটারি মহাশয়কে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আর এনসিটির নোটিফিকেশনটা নিয়ে গেলাম, বললাম এরা বসলো কি করে পরীক্ষায়? ওনারা ভেরিফাই করেননি কেন? এরা ভর্তি হলো কবে? সেক্রেটারি মহাশয় দেখলো, দেখে ল অফিসারকে ডাকলো, ডেকে বললো এটা তো ঠিকই, আমরা মেরিট লিস্ট পাঠালাম এত তারিখে, এর আগে ভর্তি হলো কি করে? এরা ফর্ম ফিল আপ করলো কি করে? আমি বললাম এটা ওরা ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করছে, যে যার মতো করে পার্সুইং দিয়ে দিচ্ছে, লিখে দিচ্ছে। আমার সাথে গিয়েছিল, বিদেশ যাওয়ারা ছিল সব। তখন 23-25-এর বিষয়টা ধরলাম, ধরে তাদের মামলায় ঢুকলাম। তাদের মামলায় ঢুকে বক্তব্য রাখলাম, এবং তারা যেটা খাওয়ানোর চেষ্টা করছে যে জুনে শুরু হয়, জুনে শেষ হয়। 20-22 মামলায় যেটা ভালো করে পর্ষদ আলোচনা করেনি, সেজন্য জিতে গেছিল। এইবার দেখতে পেয়েছেন সবকিছু বলেছে, এমনি এমনি বলেনি। সব আমরা সঠিক জায়গায় দাবিগুলো জানিয়েছি যে দেখো প্রত্যেকবার রেজাল্ট দেরিতে বেরায়। পুরো লিস্ট করে পিডিএফ হাফিজুদ্দার থেকে পিডিএফ বানিয়ে প্রিন্ট আউট করে সেগুলো নিয়ে জমা দিয়েছি, যে প্রত্যেকটা ব্যাচের রেজাল্ট দেরিতে বেরায়, কোনোটা 7 মাস, কোনোটা 8 মাস পরেও বেরায়। সেইগুলো তুলে ধরেছে। আরও কি তুলে ধরেছে? যে এদের পরীক্ষাই তো শেষ হলো সবে 15 তারিখে এই নভেম্বরের, তো লেটটা কোথায় হলো? সেটাও দেখবেন জাজমেন্টে লিখে দিয়েছে। ওরা যেটা বলতে চেয়েছিল যে জুনে শুরু জুনে শেষ, সেই গল্প খাটেনি। বিচারপতি আসল ব্যাপারটা বুঝে গেছে, যেটা প্রত্যেকবারই হয়। জুনে কোনোদিনই ভর্তি হয় না। জুনে প্রসেস হয়তো শুরু হয়, ধাপে ধাপে ভর্তি হয় আগস্ট, ডিসেম্বর, সেপ্টেম্বর এরকম সময় ভর্তি হয় সবাই। তো এই জিনিসটা কিন্তু এইবার তুলে ধরা হয়েছে। তাই 23-25 নিয়ে বিচারপতি কিন্তু আলাদাভাবে এন্টারটেন করেননি। তিনি বলেছেন এখানে পর্ষদের কোনো ইচ্ছাকৃত দেরি নয়, পর্ষদ সময় মতো তার রেজাল্ট দেবে, তার দ্রুত রেজাল্ট দেবে। এই পয়েন্টগুলো কিন্তু আমরা তুলে ধরেছিলাম বলে বলা হয়েছে। এবার বিএড নিয়ে যারা প্যানিক করছিলেন বারবার, বিএড নিয়ে দেখেছেন তো পর্ষদের বক্তব্য? যারা দেখেননি বারবার বলছি, ইউটিউবে গিয়ে শুনানি শুনুন। পর্ষদ কি বলছে? পর্ষদ বলছে যে এরা এমনিতেই বাদ, আমি এদের সার্টিফিকেট বাদ করবো কিভাবে? অনেকে বলছে দাদা এদের সার্টিফিকেটটা বাদ করো, সার্টিফিকেট বাদ করো, একই কথা বলতো অনেকে।
আমি বলতাম তাদের ইনবক্সে যে এরা এমনিতেই বাদ, চিন্তা করো না, সময় হবে। এমনকি এটা এর আগে যখন ওই বললাম না 2024 সালেও দুটো মামলা, 2025 সালের শুরুতেও দুটো মামলা হয়েছিল, তখনও সেই মামলাগুলো যখন শুনানি হতো তখনও কিছুটা ইঙ্গিত দিয়েছিল পর্ষদ যে আমি তো অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছি, প্রত্যেকের বাড়ি বাড়ি সার্টিফিকেট আছে, তুমি সেই সার্টিফিকেট কিভাবে বাদ করবে, তার কাছে তো রয়ে গেছে। এক হতে পারে তুমি নতুনভাবে আবার সার্টিফিকেট দিলে আগে সব সার্টিফিকেট বাদ করে দিলে, সেটা এক হতে পারে। না হলে তুমি সার্টিফিকেট বাদ করবে কি করে? তুমি একটা নোটিশ ধরো আজকে টানালে যে এদের সার্টিফিকেট বাদ, কিন্তু সার্টিফিকেট তার কাছে অলরেডি রয়েছে, বুঝতে পেরেছো? তো সেইখানে দাঁড়িয়ে আমরা কি যুক্তি দিয়েছিলাম পর্ষদকে, যে 4 নম্বর পয়েন্টটা দেখুন সার্টিফিকেটের, দেখবেন আমিও উকিলকেও সেটা তুলে ধরেছি এবং শুনানিতেও সেটা তুলে ধরা হয়েছে, অর্ডারেও সেটা লিখে দেওয়া হয়েছে। 4 নম্বর পয়েন্ট কি বলছে, যে যা যা ভেরিফিকেশন করা নিয়োগের সময় করা হবে, এবং পর্ষদ এটা জানিয়েছে যে আমরা ভেরিফিকেশনে এদের বাদ দেবো যারা যারা বিএড দিয়ে বসেছে, রেকর্ড করিয়েছে সাবমিশন, সেই যুক্তিগুলো আমরা দিয়েছি। যে যে যা তথ্য দিচ্ছে আমরা সেগুলোই বিশ্বাস করছি, আমরা আইনত এটা বৈধ কিনা সেটা আমরা ভেরিফিকেশনে বাদ দেবো। তাই যারা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছে অনেকেই, যেহেতু ডিএলএড করা হয়ে গেছে তাদের, তো তারা ফর্ম ফিল আপ করছে। এবার সমস্যাটা কোথায় বলুন? আপনারা যারা প্যানিক করছিলেন না, প্যানিক করা বা আগ বাড়িয়ে কিছু করা, তার জন্য সমস্যাটা কি হয়েছে বলুন তো? বিএডটা সংঘবদ্ধ হয়ে গেছে। এখন ডবল ডিগ্রিটাও কিন্তু মানে যখন মামলা করবে ওদের মানবিক দিকে কিন্তু ছাড় দেওয়ার সম্ভাবনা বেশি। এই যে আজকের যেটা পর্ষদ স্ট্যান্ড নিল যে এদের আমরা ভেরিফিকেশনে বাদ দিয়ে দেবো, এটা যদি দিনের দিন হতো, মানে আমরা যদি সবাই চুপচাপ থাকতাম, কোনো প্যানিক করতাম না, বিএড নিয়ে কেউ মাথা ঘামাতাম না, সবাই যদি চুপচাপ থাকতাম এবং ভেরিফিকেশনের সময় যদি এদের বাদ দিত হঠাৎ করে, তাহলে ওরা কিন্তু আর সংঘবদ্ধ হওয়ার সময় পেত না, ততদিন আমাদের নিয়োগ হয়ে যেত। কিন্তু ওরা আজকে সংঘবদ্ধ, ওরা হয়তো আজকের আমরা অর্ডার পাচ্ছি সেটা নিয়ে আবার চ্যালেঞ্জ করবে, কোনো জায়গায় যদি কনভিন্স করে কিছু রায় বের করতে পারে। ওরা দেখেছেন তো কন্টিনিউ কিভাবে কোর্টে বোঝাচ্ছিল সিঙ্গেল বেঞ্চে, যে বিএডের যে জাজমেন্ট সুপ্রিম কোর্টে সেটা নাকি ওদের ফেভারে, বলছে যে এটা তো আমাদের প্রোটেক্ট করছে উল্টো। তাই পর্ষদ যেটা জানিয়েছে যে সাবজেক্ট টু আউটকাম থাকবে একটা মামলার থ্রুতে, যে সুপ্রিম কোর্টের রায়ের উপর ভাগ্য নির্ধারণ করবে, তাহলে সুপ্রিম কোর্টের রায় তো আমাদের ফেভারে ওরা বলছে। বারবার শুনানিগুলো দেখুন, ওরা বলছে সুপ্রিম কোর্টের রায় আমাদের ফেভারে, সুপ্রিম কোর্ট বলেছে এটা প্রসপেক্টিভ, আমাদের ক্ষেত্রেও প্রসপেক্টিভ। ওরা এটা বোঝানোর চেষ্টা করছে কোর্টকে, কিন্তু প্রসপেক্টিভ কাদের জন্য সেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। এবং এটা নিয়ে পর্ষদের দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারপরেও একটা জাজমেন্ট তুলে ধরা হয়েছিল, ছত্তিশগড়ের জাজমেন্ট নবীন কুমারের, দেখবেন শুনানিতে বলেছে উকিলরাও। তারপরে এনসিটি যে সবাইকে ওই জাজমেন্টগুলো ফরওয়ার্ড করেছে সেটাও দেখবেন তুলে ধরেছিলাম, সেটাও শুনানিতে বলা হয়েছে যে এনসিটি সবাইকে এটা পাঠিয়েছে ফার্দার অ্যাকশন নেওয়ার জন্য। এবং ওই সুপ্রিম কোর্টের জাজমেন্টটা অন্য একটা রায়তেও ব্যাখ্যা করে বলা আছে এটা শুধুমাত্র যারা ইন সার্ভিস তাদের ছাড় দিয়েছে, বাকিদের ক্ষেত্রে এটা 2018 থেকেই বাদ। অর্থাৎ 2018 থেকে যে যা সুবিধা পেয়েছে নিয়োগ না পেয়ে সব বাদ। যদি তুমি নিয়োগ পেয়ে যাও তোমাকে ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট, তুমি যদি নিয়োগ না পাও 2018 সালের পর থেকে ওই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে যা যা সুবিধা পেয়েছো সব বাদ। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। এটা অনেকে বুঝতে পারছেন, আজকের মামলায় কিচ্ছু হয়নি, ওই রায়টাকে জাস্ট ব্যাখ্যা করা হলো। আমরা যেটা এই যে বক্তব্যটা রাখছি বা পর্ষদে এতদিন দাবিটা যে জানাচ্ছি, পর্ষদে যে বোঝাচ্ছি দেখুন সুপ্রিম কোর্ট এটা বলতে চেয়েছে, সেই বক্তব্যটাই আজকে কোর্ট বলছে যে সুপ্রিম কোর্ট এটা বলেছে, সুপ্রিম কোর্ট সবাইকে ছাড় দেয়নি, সেটাই হয়েছে আজকের, নতুন কিছু হয়নি। অনেকে জানে না বোঝে না, ভাবছে আজকেই বাদ হলো সবে, এরকম ভাবছে অনেকে। যা হওয়ার ওই 8 এপ্রিলের জাজমেন্টে হয়ে গেছে, এবং সেই জাজমেন্টকে কেন্দ্র করেই আজকে হাইকোর্ট বক্তব্য জানালো। তাই যারা লড়াইটা করেছিল সেই রাজস্থানের ছেলেমেয়েরা, যারা শুরু থেকে সফলতাটা পেয়েছিল বিএডদের বাদ দেওয়ার, তাদের নোটিফিকেশনটা বাদ দেওয়ার, তারপরে ক্লারিফিকেশনে যখন লড়াইটা হলো সবাই মিলে,
আসল কৃতজ্ঞ তাদের উপরে থাকুন। আমরা তো সেগুলোকে ভর করে চিল্লামিল্লি করছি, নানান জায়গায় ছুটছি, সেগুলোকে ভর করে আমরা বোঝাচ্ছি, আমরা দাবি তুলে দিচ্ছি। সেই জায়গাটাই আমরা পেতাম না যদি না সুপ্রিম কোর্টের ওই 8 এপ্রিলের ওই জাজমেন্টটা হতো বা 11ই আগস্ট তার আগের জাজমেন্টটা হতো। অনেকেই অনেক কিছু বলছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। হাইকোর্টে এই যে মামলা, রিট মামলার কোনো ভিত্তি নেই। আমরাও 2টো মামলা করে রেখেছি যে পর্ষদ যদি অন্যভাবে বোঝে বিষয়টাকে, সুপ্রিম কোর্ট যেটা বোঝাতে চেয়েছে সেইভাবে যদি না বোঝে, যেভাবে মামলাকারীরা আজকে বোঝাচ্ছিল যে রায়টা নাকি ওদের ফেভারে উল্টো, সেইভাবে যদি বাই চান্স ভুল বোঝে, তো আমরা মামলা করে রেখেছি যে সময় মুভ করব। আমরাও করে রেখেছিলাম। কিন্তু পর্ষদ তো তাদের বক্তব্য কি জানাচ্ছে আমরা বুঝতে পারছি, সেটা আপনারা শুনানিতে দেখতেও পাচ্ছেন যে পর্ষদ স্পষ্ট জানিয়েছে যারা বিএড দিয়ে বসেছে আমরা এদের সবাইকে ভেরিফিকেশনে বাদ দিয়ে দেবো, কারণ সার্টিফিকেটে 4 নম্বরে লেখা আছে যে ভেরিফাই করা হবে আইনত সার্টিফিকেটটাকে। তো আইনত এরা বাদ। এবার এটা যদি হুট করে তারা বাদ পড়তো, তারা নিজেরা সংঘবদ্ধ হতে পারতো না, লড়াই করতে পারতো না, যখন এটা এখন পারবে কারণ তারা সংঘবদ্ধ অলরেডি, নাহলে এতগুলো মামলা তারা করতে পারতো না। অনেকে জানেন না, আজকে 2টো মামলায় অর্ডার হলো, এরকম এখনো কটা মামলা পেন্ডিং আছে? তাহলে 8খানা মামলা পেন্ডিং আছে এখনো। আজকে 2টো মামলা হলো, 8খানা মামলা পেন্ডিং আছে। তাদের কিছু গ্রাউন্ডও আলাদা, অনেকের আছে ডবল ডিগ্রি। আজকে যাদের মামলার রায় হলো তাদের কোনো ডবল ডিগ্রি ছিল না, তারা সব 23-25 ব্যাচের, তাই সহজেই বাদ দেওয়া গেছে, বাদ যাবে সুপ্রিম কোর্টের ওই রায় অনুযায়ী, 8 এপ্রিলের রায় অনুযায়ী। এরপরে আছে ডবল ডিগ্রি, তাদের গ্রাউন্ড কিছু আলাদা। তারা বলবে দেখো আমার 2টো ডিগ্রি ছিল, আমি একটাকে বেঁচেছিলাম যেহেতু তখন ভ্যালিড ছিল। এরকম মামলা অনেকগুলো আছে। সেই মামলায় কিন্তু প্রথম যে মামলাটা হয়েছিল তাতে কিন্তু আমরা পার্টি হয়ে বসে আছি, আমরা কাউকে ছাড়বো না। তারা কোর্ট থেকে রায় পাক, তারপরে তারা সুযোগ পাক, এমনি এমনি কাউকে দেব না। আর পর্ষদ দিলেও তার এগেনস্টে আমরা মামলা করে লড়াই করব। কোর্ট যদি বলে, হয়তো বলতে পারে, কারণ মানবিক দিক থেকে 2টো ডিগ্রি যদি থেকে থাকে তার, তাহলে ঠিক আছে। কোর্ট যতক্ষণ না বলছে ততক্ষণ আমরা লড়াই করব সেখানেও। এটা করতে হবে। ইন সার্ভিস নিয়ে অনেকে ভয় পাচ্ছেন, আবার প্যানিক করছেন। প্রত্যেক দিনই বলেছি, আজকে আবারও বলছি, ইন সার্ভিস নিয়েও আমরা পদক্ষেপ করেছি। অনেকে ভাবছে আগের বার তো বাদ গিয়েছে এবারও বাদ যাবে, ওরকমটা না। কিন্তু আগের বারের রায়টা ছিল একটা ইন্ট্রিম অর্ডার ছিল, সেখানে শুধু সেই নিয়োগের কথা বলা ছিল এবং সেটা অভিজিৎ বাবু দিয়েছিল। তো সেই রায়টা যে প্রত্যেকবার মানবে এর কোনো কথা নেই, কারণ অভিজিৎ বাবু ওরকম রায় বয়স যাদের ছাড় দিয়েছিল সেটা এইবার কিন্তু পাচ্ছে না। এইবার তারা মামলা করে কিন্তু বাদ পড়ে গেছে, তারা হেরে গেছে। তাই একবার দিয়ে দিলেই যে সেটা লাগু থাকবে এরকম কোনো কথা নেই। রিট কথার মানেই আলাদা। অনেকে রিট পিটিশন মানে জানেন না। রিট পিটিশন এমন নয় যে একবার যেটা পেলাম সেটা বারবার পাবো, সেটা শুধু সেইবারের ক্ষেত্রে লাগু থাকবে। তাই আমরা পদক্ষেপ করে রেখেছি যে বাই চান্স পর্ষদ যদি কিছু করে, উল্টো পাল্টা করার চেষ্টা করে, আমরা কিন্তু পদক্ষেপ করব। মামলা অলরেডি করা আছে। এনআরএস নিয়েও যারা যোগ্য তাদের, যোগ্য অযোগ্য কথাটা বলছি, ব্যক্তি বিশেষে বলছি না, আইনত। কারণ যারা এনআরএস ডিগ্রি করছে সবাই তো আর ব্যক্তিগতভাবে অযোগ্য নয়। তারা একটা আশায় করেছিল ডিগ্রিটা, যে এটা আমার পরে কাজে লাগবে, কম খরচায় হয়ে যাচ্ছে, অনলাইনে হয়ে যাচ্ছে, আমি করে রাখি, তাই না? সেজন্য অনেকেই করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলছে যে শুধুমাত্র এটা ইন সার্ভিসদের জন্য ছিল। এবার তুমি যদি সঠিকভাবে ইন সার্ভিসই না থাকো তা তুমি কিভাবে করলে? এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের নিয়োগ যেটা হবে সেটা সঠিকভাবে হোক, আইনত হোক। কারণ সেখানে যদি কোনো গন্ডগোল থাকে পরবর্তীকালে আমাদেরই সমস্যা হবে, প্যানেলের সমস্যা হলে। তাই আমরা চাচ্ছি সবটা আইনত হোক, কোর্টের নজরে থাকুক। তারাও সুপ্রিম কোর্টে গিয়েছিল, এনআরএসটা সুপ্রিম কোর্ট বলছি কেন, হাইকোর্টে আবার মামলা করেছে তারা আমাদের নিয়োগে ঢোকার জন্য।
তাই আমরাও একটা মামলা ফাইল করে রেখেছি, সময় মতো করব। আর পর্ষদকে তো জানিয়েছি পদ্ধতি, পর্ষদ সেই পদ্ধতি মেনে আশা করি করবে। আর পর্ষদকে ধন্যবাদ জানাচ্ছি, যদিও পর্ষদের নানান ভুলের জন্যই আমরা সাফার করছি, তবুও শেষমেশ পর্ষদকে কিছুটা ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা যে যুক্তিগুলো রেখে বোঝাতে পেরেছি যে এগুলো ন্যায়সঙ্গত যুক্তি, পর্ষদ কিন্তু সেগুলো চেপে যায়নি। প্রত্যেকটা বিষয় কিন্তু শুনানিতে বলেছে। এই যে আজকে 2টো মামলার অর্ডার হলো, সেখানে ধরুন আমরা বক্তব্য রাখলাম, আমরা নতুন কিছু রাখতে পারতাম বক্তব্য, বা অন্যরা বক্তব্য রাখবে যেগুলো রাখছে, নতুন কিছু কি রাখতে পেরেছে? যারা শুনানি দেখেননি, বারবার বলছি শুনানি দেখুন। পর্ষদের বক্তব্যের বাইরে একটা কথাও নতুন নেই। পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট যেভাবে এই কয়দিন পরিশ্রম করে যেভাবে যুক্তি উপস্থাপন করেছেন, আমাদের বক্তব্যের সাথে হুবহু মিলে যাচ্ছে, তার বাইরে বলার কিছু ছিল না। আমি এটা তো আবার অনেকে প্রশ্ন করতো, কাউন্টার প্রশ্ন, ভাগ্যিস আমি একদিন লাইভ করেছিলাম সকালবেলায়, গঙ্গাপাড়ে বসে লাইভ করেছিলাম, তখন কিছু যুক্তি বলেছিলাম কথায় কথায়। তো পর্ষদের পরের দিনগুলোর যে শুনানি দেখবেন, সেখানে হুবহু যুক্তিগুলো মিলে যাবে। তাই আমরা যে দাবিগুলো তুলে ধরেছি সেগুলো যে ন্যায়সঙ্গত, পর্ষদ সেটা বিচার করেছে বলে কিন্তু সেগুলো শুনানিতে পর্ষদ বলেছে, সমস্ত বক্তব্য পর্ষদ বলেছে। পর্ষদও আমাদের কথা মতো বলেছে যে আমরা এদের সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ভেরিফাই করব, যারা বিএড দিয়ে বসেছিল তাদের বাদ দেবো, রেকর্ড করিয়ে দিয়েছে জাজমেন্ট, লেখা আছে জাজমেন্ট, এই যে অর্ডার বেরাবে সেখানে দেখবেন লেখা থাকবে। যে 4 নম্বর পয়েন্টের কথা বললাম, আমাদের সার্টিফিকেটে যে 4 নম্বর পয়েন্টটা লেখা আছে, সেগুলো অর্ডারে লিখে দিয়েছে। 23-25 নিয়ে যে সমস্যাটা, জুন টু জুন হয় না, আসলে বাস্তবটা অন্য, পরে রেজাল্ট দেয়, সেই পয়েন্টগুলোও বলেছে পর্ষদ থেকে, প্রত্যেকটা ইয়ার ধরে ধরে। এই যে রায়টা শুধুমাত্র পার্সপেক্টিভ হচ্ছে ইন সার্ভিসদের জন্য, বাকিদের কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না, বাকিদের সবার ক্ষেত্রে সব সুবিধা বাদ হবে বলেছে। অন্য জাজমেন্ট, অন্য রাজ্যের জাজমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয় পর্ষদ বলেছে, এর বাইরে কিছু বলার ছিল না। তাই পর্ষদ যে আমাদের দাবিগুলো মান্যতা দিয়েছে, এর জন্য পর্ষদকে ধন্যবাদ জানাচ্ছি। আরও নানা জটিলতা তৈরির জন্য অনেক রকম মামলা হয়ে আছে, প্রত্যেকদিন চেষ্টা করছে অনেকে। 14 টেটের বলছে যে আমি 6 নম্বর দিতে বলেছিল রিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট স্টে করে রেখেছে, তাই আমাকে আপাতত শর্ত সাপেক্ষে বসতে দেওয়া হোক নিয়োগে, মামলা মেনশন করছে, না হলে নিয়োগ স্থগিত করে দেওয়া হোক। মানে উদ্দেশ্যটা ভাবুন। তো 14 টেটাও কিন্তু আমরা সুপ্রিম কোর্টে সেজন্য লড়াইটা করছি, অনেকগুলো শুনানি আমরা চালিয়েছি, তাদের কিন্তু এখনো আটকে রাখতে পারছি। একই রকমভাবে 22 টেটের প্রশ্নভুল মামলা, 17 টেটের প্রশ্নভুল মামলা, যেগুলো একসাথে ডিভিশন বেঞ্চে গেছিল, সেখানেও কিন্তু আমরা লড়াই করেছিলাম। অনেকে ভাবলো এরা করছে কি, জানে না যারা। 17-22-এর প্রশ্নভুল মামলা আমরা লড়াই করেছিলাম, ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আমরা চেয়েছিলাম যে একটা ইউনিভার্সিটি নয়, মানে পুরোটাই বাদ যাক, তা পুরোটা বাদ দেয়নি, কিন্তু কমিটিটা চেঞ্জ হয়েছিল। সিঙ্গেল বেঞ্চ বলেছিল শুধু একটা ইউনিভার্সিটি করুক, এবং যার ফলাফল 2014 টেট বলে দিয়েছিল ওই ইউনিভার্সিটি যে 6টা নাম্বার সবাইকে দিতে হবে। তখন যদিও মামলাকারীকে বলেছিল, ডিভিশন বলছে সবাইকে দিতে হবে। তো আমরা সেটাকে চ্যালেঞ্জ করে গিয়েছিলাম ডিভিশন বেঞ্চে, পর্ষদে গিয়েছিল, শুনানি হয়ে এক্সপার্ট কমিটির বৃদ্ধি ঘটলো, যেখানে পর্ষদেরও প্রতিনিধি থাকবে, এবং এর আগে বিভিন্ন প্রশ্ন বা উত্তর সেট করেছে তারাও থাকবে, আর একটা বাইরের ইউনিভার্সিটিও ছিল, যার ফলাফল আজকে সামনে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু বেশি প্রভাব পড়ছে না। 22 টেটে তো কোনো প্রভাবই পড়েনি, 17 টেটে একটা বলেছে, তাও সেটা সবাই অলরেডি নাম্বার পেয়ে আছে। এই হচ্ছে বাস্তব। অনেকে প্রচার করতে ব্যস্ত, এই করেছি সেই করেছি। আজকের যেটা রায় হলো, এটা কোনো হাইকোর্টের আলাদা একক রায় নয়, এটা জাস্ট সুপ্রিম কোর্টের রায়টাকে ভিত্তি করে বলে দেওয়া যে সুপ্রিম কোর্ট এটা বলেছে।
আর কিচ্ছু না। আর 23-25-এর গ্রাউন্ডটা একটু আলাদা। 23-25-এর যেটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবার, 4টে ইস্যু ছিল। আজকের 4টে ইস্যু ভাগ ভাগ করে বিচারপতি অর্ডারে লিখে দিয়েছেন, আপলোড হলে আরও বিস্তারিত পড়তে পারবেন। 4টে ইস্যু প্রথমে তো বলেছে 22 স্টেট যারা বিএড দিয়ে তারা বাদ হয়ে যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে শুধুমাত্র যারা চাকরি পেয়েছে তাদের জন্য ছাড়, বাকিদের কোনো ছাড় নেই, তাই তারা বাদ হয়ে যাচ্ছে। দ্বিতীয় ইস্যু বলছে যে তোমরা 23-25 ব্যাচ, তোমাদের ট্রেনিংই কমপ্লিট হয়নি, তা তোমরা নিয়োগে এখন অংশগ্রহণ করবে কিভাবে, এটা একটা। 3 নম্বর ইস্যু যত সম্ভব কি নিয়ে বললো, পার্সুইং মানে ফ্রড নিয়েও একটা বলেছিল, যে মানে তথ্য লুকিয়েছে, মানে এই যে দুটো মামলা আজকের অর্ডার হয়েছে সেটা স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন, ওর পিছনেও অনেক খাটনি রয়েছে। আমি বলেছিলাম না 2024 সালে দুটো মামলা হয়েছিল, তারপরে 25 সালের শুরুতে দুটো মামলা হয়েছিল। সেই 25 সালের শুরুতে একটা মামলা, সেই মামলাতে যতজন পিটিশনার রয়েছে তাদের মধ্যে অনেকজন পিটিশনার আবার সেম মামলা করেছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি আসার পরে। এবার নিয়ম হচ্ছে একই দাবি নিয়ে তুমি বারবার মামলা করতে পারো না। তখন আমি ওইটা উকিলদের তুলে ধরলাম যে এই দেখো এরা কিন্তু আগেও মামলা করেছিল, তাই এদের মামলা তো মানে বিচারপতি এন্টারটেনই করবে না। সেটাও কিন্তু বিচারপতি লিখে দিয়েছে, দেখবেন পয়েন্ট করে করে যে 116 জন, আমরা কিন্তু ওটা বেছেছি, বাছার কাজও কিন্তু আমরা করেছি। আর আমাদের অক্ষয়, আমাদের হাফিজুদ্দা, অদিতি, ঠিক আছে, সুদীপ দা, এই 4 জন মিলে কিন্তু 4 জনকে মামলাগুলো দিয়েছি, রিটগুলো তারা কিন্তু সময় করে বেছে বেছে কে কোন মামলায় আছে সব তথ্য বের করেছে, অনেক খাটাখাটনি করেছে। ওই 116 জন যে দুটো মামলাতেই আছে এই তথ্য কিন্তু আমরা উকিলের কানে তুলে ধরেছিলাম, পর্ষদ কিছুটা বলেছে, সেই গ্রাউন্ডটাও কিন্তু লিখে দিয়েছে যে এইভাবে করা যায় না মামলা। আর 23 স্টেটের তো সমস্যাটা দেখা যাক, আবার আগামীকালও একটা মামলা রয়েছে, যারা আদৌ ভর্তি হয়েছিল কি হয়নি, তারা বলছে ভর্তি হয়েছে, গাইডলাইন অনুযায়ী তো হয়নি। এইভাবে কিন্তু ধাপে ধাপে সবাই একসাথে কাজ করুন, ঐক্যবদ্ধ থাকুন। ওকে কাদা ছুটছে দেখছি, ওকে ছুটছে, দরকার নেই তো এখন একসাথে লড়াইটা করুন, এগুলো সময় অনেক পাবেন। আমি বারবার এই কথাটা বলি যে আমাদের ধরুন যে অ্যাডমিন প্যানেল 23টা জেলার অনেকে রয়েছে, অনেকজন সদস্য, তাদের মধ্যেও মতানৈক্য হয়, তারাও অনেক কিছু জানি না আমরা, কিন্তু এই বিতর্ক করার সময় এখন না, এখন ঐক্যবদ্ধভাবে লড়ুন। এই যে আজকে দেখলেন আদেশ হলো, তো দেখবেন এটা নিয়ে ছুটে ডিভিশনে চলে যাবে, কারণ তারা সংঘবদ্ধ হয়ে গেছে, আগে প্যানিক করেছে বলে অন্যরা, সেখানে আবার আমাদের লড়াই করতে হবে। তো দিনের দিন ফান্ড পাবো না, সুপ্রিম কোর্টে চলে যেতে পারে, দিনের দিন ফান্ড পাবো না। আর সুপ্রিম কোর্টে গেলে ধরে রাখুন আমরা ছাড়া আর কেউ এককভাবে লড়াই করার ক্ষমতা দেখাতে পারবে না। যে কটা সুপ্রিম কোর্টের লড়াই করতে হচ্ছে আমাদেরই চালাতে হয়েছে, কিন্তু বিএডের ওই দুটো মূল রায় 14 টেট আমরা লড়তে হয়েছে, অন্যরা কয়েকবার ফান্ড তুলেছিল সুপ্রিম কোর্টে লড়বে বলে, কিছু কিছু ক্ষেত্রে কোনো খরচাও করেনি, নিজেদের কাছে রেখে দিয়েছে। তাই এখন ঐক্যবদ্ধ থাকুন। আজকে যদি কেউ রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, আমরা লড়তে পারবো দিনের দিন ফান্ড তুলে? মিনিমাম 2-3 লাখ টাকা তুলতেও কয়েক মাস লাগে। আর সুপ্রিম কোর্টে গেলেই আমার প্রথম শুনানিতেই একটা শুনানিতেই 3.5-4 লাখ টাকা খরচা হয়ে যায়। হাইকোর্টে প্রতিদিন শুনানি হচ্ছে, মামলা ফাইল করছি, সেখানে একটা খরচা হচ্ছে, প্রতিদিন শুনানি সিনিয়র উকিলতে যখন করাচ্ছি সিনিয়র উকিল পিছু খরচা হচ্ছে। তো এইসব নিয়ে বিতর্ক করার সময় অনেক পাবেন, করবেন, অসুবিধা নেই, কিন্তু এখন ঐক্যবদ্ধ থাকুন, কারণ এই যারা শুরু থেকে রয়েছে তারাই শেষ পর্যন্ত থাকবে।
অন্যদের কোনো দায়িত্ব নিয়ে দেখবেন না এইভাবে করবে। নোটিফিকেশনটাও তো এমনি এমনি আসেনি, অনেক কষ্ট করে আনতে হয়েছে, অনেক রিস্ক নিয়ে আনতে হয়েছে। বাড়িতে পুলিশ এসছে, তাও ফিরে যায়নি, সবাই গিয়ে আন্দোলনটা করে তারপরে এসছি। করতে হয়েছে অনেক কষ্ট করে সবাইকে। সামনের দিনে আন্দোলন করব আরো, শূন্যপদটা বাড়ানোর দাবি নিয়ে শূন্যপদ বৃদ্ধি করতে হবে, আর পাশাপাশি এইভাবে ধাপে ধাপে অযোগ্যদের বার করতে হবে। আজকে যদি বিএড নিয়ে আপনারা প্যানিক না করতেন তাহলে ডবল ডিগ্রিটাও বেশি সংঘবদ্ধ হতে পারতো না। এখন ওদের বাদ দিলেও পর্ষদ ধরুন বাদ দিচ্ছে, বাদ দিলেও ওরা কোর্টে চলে যাবে পরের দিনই, কারণ ওরা সংঘবদ্ধ। সেখানে আবার আপনাকে লড়াই করতে দিতে হয়, আর এইটা ওদের ফলে রায় যাওয়ার সম্ভাবনা বেশি ডবল ডিগ্রিটা, কারণ নিয়োগের ক্ষেত্রেও ডবল ডিগ্রি এরকম রায় পেয়ে গেছিল সুপ্রিম কোর্ট অব্দি। তো এই ভুলটা আপনারা করেছেন নিজেরাই, প্যানিক করেছেন অনেকে আগে থেকে মামলা করে লাইভ করে। বলেছিলাম বারবার প্যানিক করতে না, পর্ষদের উপর ভরসা রাখুন। আজকে পুরোটাই তো পর্ষদের জন্য হচ্ছে, অন্যদের কোনো ভূমিকা আছে? পুরোটাই তো পর্ষদের স্ট্যান্ড যে আমরা এদের বাদ দেব। আমাদের যা যা যুক্তি সব পর্ষদ রাখছে, কারণ পর্ষদেরও মনে হচ্ছে এটা ন্যায়সঙ্গত। তাই আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, করতে বারবার বারণ করেছিলাম। এখন তারা সংঘবদ্ধ, এখন তারা লড়াই করতে হবে, যা হওয়ার হয়ে গেছে। আমি কাউকে কিছু বলছি না। অনেকে লোকোমোটর নিয়ে বলছেন, লোকোমোটর নিয়ে শুনানি তো হচ্ছে, 22 তারিখ আবার রয়েছে। আপনাদের এই বিষয়টা আগে করা উচিত ছিল। এবার অনেকে হয়তো জানতেন না বা অনেকে জানেন না, এবং আমিও নিজেও ব্যক্তিগতভাবে জানতাম না। আমাকে কিছুজন মেসেজ করেছিল আপনাদের, তো আপনাদের বিষয়টা জানার পর আমি নিজেও ব্যক্তিগতভাবে দাবি জানিয়েছিলাম পর্ষদে, সেগুলো ডেপুটেশন দিয়ে, এমনকি যাতে পর্ষদ নমনীয় থাকে। কারণ বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়ার পর অত সহজ নয় রোস্টারটা চেঞ্জ করা। প্রথমে আপনাদের যেটা করতে হবে, রোস্টার চেঞ্জ করতে হবে, তারপরে আবার নিয়োগ বিজ্ঞপ্তির রোস্টারটা চেঞ্জ করতে হবে। অনেক কঠিন ব্যাপার, অত সহজ না। তাই পর্ষদ যদি বেঁকে বসে, আপনারা সহজে এই নিয়োগটাই পাবেন না, হয়তো পরের নিয়োগে পাবেন, কারণ যারা মামলা করেছে তাদের মামলাতেই ওটা চেঞ্জ হয়ে যাবে। কারণ সরকারের ভুল নীতি এটা প্রথমে দেখেই বোঝা যাচ্ছিল, তো সেটা সরকার স্বীকারও প্রায় করে নিয়েছে। 22 তারিখে দেখুন আবার শুনানি আছে, সেদিন হয়তো চেঞ্জ হবে। রোস্টার চেঞ্জ হওয়ার পর আপনাদের দেখুন পর্ষদ নমনীয় থাকলে সুরাহা পেয়ে যাবেন। সেইটা যাতে নমনীয় থাকে সেই দাবিটা জানিয়েছিলাম, কিন্তু উল্টো কিছুজন দেখলাম ব্যক্তিগত আক্রমণ করছে আমাকেই। তো কিছু বলার নেই, যা করার করুক। এটুখানি বলছি, সবাই একসাথে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আগামীতে আরো পদক্ষেপ নিতে হবে। আগামীকাল আবার শুনানি আছে একটা বিষয়ে, প্রায় মোটামুটি একই। আজকে মোটামুটি মিটে গেছে। আজকে তাও অর্ডারে কিছু তারিখগত ভুল আছে, যেটা শুনানি হতে হতে আমি উকিলকেও বলছিলাম যে এটা একটু ধরিয়ে দিন, ধরায়নি। 2-1টা তারিখ মিস্টেক আছে, লিখে দেওয়া হয়েছে। তারপরে আমরা যে ওই পিটিশনারটা যেটা বললাম যে দুটো মামলায় পিটিশন আমরা খুঁজে দিয়েছি, সেটা তো লিখেছে, সেটার তথ্যটাও দেখলেন যে পাচ্ছিল না বিচারপতি, সেটাও পাঠানো হয়েছে। 116 জন আছে। তো এইভাবে শুধু কাজ করে যান, বুঝলেন? মানে এই করেছি সেই করেছি প্রচার না করে কাজ করে যান। কেউ কিচ্ছু করেনি। মূল যারা বিএড মামলায় সুপ্রিম কোর্টে লড়েছে, বারবার বলছি, বাইরের রাজ্যের ছেলেমেয়েরা, তারাই আমাদের অস্ত্র এনে দিয়েছে বিএডদের বাদ করে। তারপরে 3 এপ্রিল আর 8ই এপ্রিল যে রায়টা হয়েছে, সেখানে বিএডদের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছে। সেটাই মেন, সেটাকে নিয়েই দেখবেন এই জাজমেন্টে সব বলা, যে সুপ্রিম কোর্ট এটা বলেনি তাই এটা হবে না, আর কিচ্ছু না। তাই হাইকোর্টে কে কি মামলা করে রেখেছে, কে কি মামলা করলো, কোনো গুরুত্ব নেই। যা হওয়ার সুপ্রিম কোর্টেই হয়ে গেছে বিএড মামলায়। এটা অনেকে বোঝে না, তাই বোঝাতে আবার আসলাম। শুধু এর বিপদটা হলো এই আপনার প্যানিক করে ওদের সংঘবদ্ধ করে দিয়েছে। এখন আবার আমাদের লড়তে হবে ডবল ডিগ্রি এইসব বিষয়গুলোতে। এটা না করলে দেখতেন ততদিন আমাদের নিয়োগ হয়ে যেত, ওরা সংঘবদ্ধ হতে পারতো না। এই
অনেকে বুঝতে পারছিল না। ঠিক আছে, এটুখানি থাকলো। আরও কোনো প্রশ্ন থাকলে করবেন। আর সবাই মানে ফোন করবেন না, কল সার্ভিসেও এত ফোন আসে না, এখন এত ফোন আসা শুরু হয়েছে। ফোন করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, দিনের শেষে রিপ্লাই দেবো। কারণ এমনিতেই আমার ফোনে খুব একটা চার্জ থাকে না, অনেক দিনের ফোন ইউজ করছি, তো সেখানে বাইরে বেরালে আমাকে চার্জ বাঁচিয়ে চলতে হয়। কোর্টে যখন যাই সকাল থেকে রাত, দেখা হয় না, কিন্তু সময় মতো প্রত্যেককেই রিপ্লাই দিই। অনেকের অনেক প্রশ্নের উত্তর হয়তো সময় মতো জানা না থাকলে পরে দেবো বলে ভাবি, কিন্তু খুঁজে পাই না, সব আননোন নাম্বার, ওই 150-200 করে মেসেজ সামলানো যায় না, আলাদা আলাদা জনের মেসেজ। ইনবক্সও করে রাখে অনেকে দেখি ফেসবুকে, কেউ টেলিগ্রামে। তো ফোন টোন করবেন না, হোয়াটসঅ্যাপ করে রাখবেন। সবাইকে বলছি যার যা জানার আছে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, দিনের শেষে রিপ্লাই পাবো। একদিন অন্তত ওয়েট করবো, দিনের শেষে মানে যখনই অন হয় রিপ্লাই দিয়ে দেবো। একটুখানি বললাম, ধন্যবাদ।